এই যে এই কয়েকটা মাসের মধ্যে যে এই রাজবংশীদেরকে নিয়ে স্পেশালি ভেবেছে, ও ভাই সাহেব মত তো সেই ভালো লাগে দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর সরকার হওয়ার পরেই একই মঞ্চে জায়গা হয়েছে, আমাদের এই সমাজকে নিয়ে ভাবা শুরু করেছে নতুন সরকার। এটা তো খুবই ভালো লেগেছে। এটা বলবো রিসেন্ট নেতাজিকে নিয়ে মন্তব্য করেছে যিনি, হ্যাঁ, অনন্ত মহারাজ, অনন্ত তোমাদেরই একদম সমাজ থেকে উনি বিলং করেন। প্রথম অবস্থা আমি গ্রামের স্কুলের সব থেকে লম্পট এবং বাজে ছেলেটা ছিলাম, খচ্চর ছেলেটা ছিলাম। স্কুলে গিয়ে ক্রাম খেলতাম, আমাদের স্কুলে গিয়ে ফ্যান ভাঙতাম, আড্ডা মারতাম, যেটা 10-5টা ছেলে আমার বন্ধুরা করতো সেরকম করতাম। তোর অকাত কি, তুই তো ভিখারির ছেলে রে, হ্যাঁ তুই আমার বাড়ির মেয়েকে ভালোবাসবি, ভিখারির বাচ্চা, তুই জীবনে কিছু করে দেখা। সুমিত গাঙ্গুলি আচ্ছা, উনি ডিরেক্ট বলে দিয়েছে যে উজ্জ্বল ও তো একটা ছাগল, বলতেই পারে ছাগল, যে ও আমার 7 জন্ম যোগ্যতা অর্জন করতে পারবে না। আমার জীবনে সব থেকে গোল্ড জিনিস হচ্ছে কন্ট্রোভার্সি। আমি আমার জীবনে যতবার পরিচিতি ম্যাক্সিমাম আমি পেয়েছি কন্ট্রোভার্সির থেকে। বলি তোমরা সোশ্যাল মিডিয়ায় যেসব কন্ট্রোভার্সি দেখো, এই ইউটিউবার ওই ইউটিউবারের সাথে বিবাদ, 1% হয়তো ব্যতিক্রম থাকতে পারে, বাকি তাদের সবার মধ্যে পার্সোনাল লাইফে সম্পর্ক আছে। দেখবে কোথাও গিয়ে আড্ডা মারছে, পার্টি করছে, ফোনে ঠিকঠাক। ভবিষ্যতে কারো দম নেই বঙ্গমিটা উজ্জ্বলকে নিচে নামানোর। দেখুন কন্ট্রোভার্সি অনেক হবে, কিন্তু কাজে জবাব দিতে হবে। কেন বলুন তো, আমি বলছি এই কথা, আমার সঙ্গে রয়েছেন যিনি কাজে জবাব দিয়ে আবার পুরো ফুল ফর্মে ফিরে এসেছেন। কন্ট্রোভার্সি আছে, তাকে নিয়ে অনেক কথা হয় বিভিন্ন সময়। উজ্জ্বল বর্মন আপনারা প্রত্যেকেই চেনেন, বং মিডিয়া, একদম আমার সঙ্গেই রয়েছেন। সারেগামার অফিসে আছেন, তার মিউজিক যেভাবে আপনারা দেখেছেন এর আগে আমের আচার, সেটা যেভাবে বাংলাদেশ কেন শুধু আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে খ্যাত হয়েছিল, সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা গান আসছে সারেগামা মতো, একদম এই প্ল্যাটফর্ম সে পেয়েছে। দেখুন কষ্টটা অনেক, জার্নিটা অনেক, এর আগেও আপনারা শুনেছেন। কিন্তু বঙ্গ টিভি কেন, বঙ্গ টিভি এই জন্যই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্ল্যাটফর্মটা এত বছর ধরে কাজ করছে, সেই প্ল্যাটফর্মে উজ্জ্বলের সুযোগ, সেই জন্যই আজকে। উজ্জ্বল জার্নিটা কেমন ছিল? জানি এটা উত্থান পতন, অন্ধকার, বাধা, লড়াই, কখনো ডিপ্রেশন, হেরে যাওয়া, মেরুদণ্ড ভেঙে যায়, আবার সেটাকে জোড়া লাগিয়ে উঠে দাঁড়ানো, এই সব কিছু জার্নির মধ্যে এই একটা জেদ অ্যান্ড পরিশ্রম, এই ব্যাপারটাকে ধরে রেখেছি। আর আমি বলি যে জেদ অ্যান্ড পরিশ্রম যত বড়ই অন্ধকার হোক না কেন, সেটাকে আলোয় পরিণত করে। না, এই যে সারেগামা একটা এত বড় প্ল্যাটফর্মে তুমি কাজ করছো, কিভাবে সম্ভব হলো? মানে তুমি তো ছোটবেলা থেকে নিশ্চয়ই গান শেখোনি। না না না, গান শিখিনি এখনও পর্যন্ত। যদি বলি গানের সম্বন্ধে আমার তেমন কোনো ফুল নলেজ নেই, কিন্তু আমি বুঝতে পারি যে পাবলিক এখন কেমন গান পছন্দ করছে, পাবলিকের সামনে কি করে টিকে থাকা যাবে, সেই ব্যাপারগুলো মাথায় রেখে খুঁটে 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 এক্সপেরিমেন্ট, 10 জনের কাছ থেকে রিভিউ, আমার টিম সহ যারা আছে আমার সাথে, তাদের সাথে বারবার ডিসকাস, অনেক লোকের সাথে সম্পর্ক খারাপ করে, মানে 10 জনের সাথে কাজ করার পরে 10টা কাজ পছন্দ হয় না, ওদেরকে বলে দিতে হয় তোমার সাথে এই কাজটা করছে না, পরের কাজ করতে হবে, এরকম হয় বাস্তবে। সো এইভাবে করতে করতে এই গানগুলো রেডি করছি আর কি। এই এত বড় প্ল্যাটফর্মে কোন গানের জন্য সুযোগ পেলে? দৌড়জি মামা, খাতারনাক হবে। একটু যদি শোনা যায়। আচ্ছা, আমি কিন্তু দর্জি মামা, হ্যাঁ, গানের নাম একটা বিশেষ প্রফেশন কিন্তু দর্জি, মানে এই প্রফেশনে অনেক মানুষ আছে, তারা কিন্তু নিজেদের সংসার চালায়। মানে সেই দর্জি মামা নামটা কেন? আসলে আমরা এমন কিছু টাইটেল, এমন কিছু জিনিস চুজ করব, এমন কিছু নিয়ে কাজ করব যেটা ধরো পৃথিবীতে নেই বা ইউটিউবে নেই। ইউটিউবে বেসিক্যালি পোস্ট করি তো আমরা, মানে যেটা নতুন কিছু। কে ভেবেছে যে আম দিয়ে গান বানাবে, আমের আচার, তাই নাম দিয়েছি। এরকম অনেক কিছু জিনিস, মানে সব কাজ নয়, কিছু কিছু জিনিস, যেটা আমি বলি উজ্জ্বল ফিল্মের মেগা প্রজেক্ট যেটা উজ্জ্বল ফিল্মে আসবে, সেটা আবিষ্কার হবে, মানে সেটা একদম নতুন হবে, যেটা ওয়ার্ল্ডে এক্সিস্ট কিছু একটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করো সবসময়। দর্জি মামা নিয়ে কেউ কোনোদিন গান করেনি। সো ওইটাই অনেক টাইটেলের মধ্যে ওটা চুজ করেছি, এক কথা নতুন কিছু। একটু শুনবো আমরা। আচ্ছা, দর্জি মামাতে কথা হচ্ছে অঙ্কিতা দি, উনি গান করবে, সারেগামা কথা বলেছে, ফাইনাল হয়নি এখনও। র্যাপটা আমি করব, র্যাপ করতে পারি না, ট্রাই তো করতেই পারি। তো একটু শোনো, লিরিক্স শুনলে তো এখনই ফিদা হয়ে যাবে সবাই। দর্জি মামা আসবে কিন্তু 1 সেপ্টেম্বর, একটু লিরিক্সটা শুধু শোনো র্যাপের। এই সকাল বিকাল দোকালকোনা হাতে নিয়ে ফিতা, আমায় দিয়ে কাজ করতো পাশের পাড়ার গীতা,
নতুন নতুন কাটিং মাইরা ছোট করতো জামা, বাকি খাতা খুইলা দেখি ঋণে আছি মামা। যাই হোক, বাকি টুইস্ট পরে। এরকম কিছু মজার লিরিক্স আছে যেগুলো শুনলে মজা পাবেই। হ্যাঁ, একদম সত্যি মজা পাবে। কিন্তু বঙ্গ টিভি কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বং মিডিয়া, বঙ্গ টিভি, বুঝতেই পারছেন একটা বিষয়, যেহেতু প্রত্যন্ত গ্রাম থেকে উজ্জ্বল অনেকটা লড়াই করে এসেছেন, একার লড়াই ছিল কার্যত। আপনারাও দেখেছেন লড়াইটা, কিন্তু বঙ্গ টিভির ও রোজিনারও একার লড়াই ছিল, অনেকটা মিলে যায়। আমি শুধু একটা জিনিসই বলবো, জীবনে সময় পরিবর্তনশীল, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সময়কে পরিবর্তন করতে হবে। সময় কখনো পরিবর্তন হয়ে আসে না, সময়কে পরিবর্তন করতে হবে। যা হচ্ছে সব তোমার কর্মের জন্য হচ্ছে। আজকে কর্মই শেষ কথা। আমরা অনেকেই ঈশ্বরের উপর বিশ্বাস করে থাকি, কিন্তু বিশ্বাস করো, আমি মনে করি ঈশ্বরের উপর বিশ্বাস করে থাকলে কিছুই হবে না। হ্যাঁ, আমরা যদি কর্মটা করি, সেই কর্মটাই হচ্ছে ঈশ্বর। উজ্জ্বল, এত কন্ট্রোভার্সি এড়িয়ে কীভাবে মানে একদম চুপ করে থাকা, কোনো কাউন্টার দেওয়া নেই, কিছু নেই? তোমাকে নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে গেছে, অনেক মিম হয়েছে, অনেক মানে কার্যত তোমাকে নিয়ে নানা রকম জিনিস হয়েছে। তুমি চুপ করে একদম শান্তভাবে থেকে আমের আচার এলো। আমি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করার জন্য মাঝে মাঝে কিছু অ্যাক্টিভিটি করি। আমি আমার যে দর্জি মামা গানটা আছে, এই গানটা নিয়ে কন্ট্রোভার্সি যাতে হয়, আমি এরকম কিছু আইডিয়া মানুষের কাছে চেয়েছি যে এরকম কিছু একটা করব। কন্ট্রোভার্সি আমার জীবনে সবথেকে গোল্ড জিনিস হচ্ছে কন্ট্রোভার্সি। আমি আমার জীবনে যতবার পরিচিতি ম্যাক্সিমাম আমি পেয়েছি কন্ট্রোভার্সি থেকে। মানে এতগুলো ক্রিয়েটর, তার মধ্যে বঙ্গ মিডিয়া শুধু সবসময় কন্ট্রোভার্সিতে থাকে কেন? কোশ্চেন আসে না? কন্ট্রোভার্সিতে কিওয়ার্ড বাড়ে, যত আমাকে নিয়ে ভিডিও হবে তত ইউটিউব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আর কি ওই কিওয়ার্ডটা থাকবে বঙ্গ মিডিয়া। সো ওটা পরবর্তী জীবনে আমার কাজে দেয়। কিন্তু ব্যক্তিগত স্তরে যখন সেটা পৌঁছায় তখন কেমন লাগে? নাম্বার ডিলিট করে দিয়ে যদি আমার পার্সোনাল কেউ বা আমার নিজের কেউ আমাকে নিয়ে নেগেটিভ কথা বলে, সে কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় হোক বা অফলাইনে হোক, আমি শুধু নাম্বার ডিলিট করে দিয়ে এই জীবনের জন্য তার লাইফ থেকে সরে যাই। সে কোনো দিন না বিপদে আমাকে পাবে, না আপদে পাবে। আমি ওকে আমার জীবনে মনে করি আর ওর কোনো অস্তিত্ব নেই। শুধু এটা নয়, কন্ট্রোভার্সি আমি অল টাইম চাই, বুঝতে পারলে? জীবনে জেদ কন্ট্রোভার্সির থেকে আসে। মানে মনের ভিতর যদি আগুন না জ্বলে তাহলে কিচ্ছু হবে না। না, আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব, মানে এই যে এতগুলো নেগেটিভিটি, সেখান থেকে চুপ করে থাকা, মানে পাল্টা কোনো কাউন্টার নেই কেন? মানে কিভাবে এগুলো সহ্য করো? কাউন্টার দিলে তো যাকে আমি কাউন্টার দেবো সে আবার ভিডিও করবে। মেনলি যারা কন্ট্রোভার্সি করে অনলি ফর ভিউজ। আমি যদি কন্ট্রোভার্সির ভিডিও বানাতাম, আমিও সেটাই দেখতাম যে কাকে নিয়ে বানালে। তার জন্য কি পার্সোনাল কোনো SMS, পার্সোনাল কোনো চ্যাট, সেগুলো শো অফ করা যায়? পার্সোনাল কোনো SMS, পার্সোনাল কোনো চ্যাট, অ্যাকচুয়ালি যারা বলে পার্সোনাল লাইফ আলাদা, সোশ্যাল মিডিয়ার জীবন আলাদা, তারাই ভিউসের চক্করে পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করে। পৃথিবী থেকে মানে যারা বলছে মানুষকে নিয়ে কাঠি করছে, হ্যাঁ, তারা বা কতটা ভালো, তারাও নিজেকে একবার কোশ্চেন করুক। তো আমি মনে করি তোমাদের ক্রিয়েটার, এই যে তোমরা ক্রিয়েট করো কোনো জিনিস, এই ক্রিয়েটারদের মধ্যে এত এরকম মানে পার্থক্য কেন? মানে সবাই একসঙ্গে, অনেক সময় দেখা যায় একসঙ্গে তোমরা চলছো, আবার অনেক সময় দেখা যায় তার মধ্যে থেকে নানা রকম কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে। আমি পাবলিককে শুধু একটা কথাই বলি, তোমরা সোশ্যাল মিডিয়ায় যেসব কন্ট্রোভার্সি দেখো, এই ইউটিউবার ওই ইউটিউবারের সাথে বিবাদ, 1% হয়তো ব্যতিক্রম থাকতে পারে, বাকি তাদের সবার মধ্যে পার্সোনাল লাইফে সম্পর্ক আছে। দেখবে কোথাও গিয়ে আড্ডা মারছে, পার্টি করছে, ফোনে ঠিকঠাক। সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে নিয়ে যত চর্চা কথাবার্তা হয়, সেটা হয় প্রি প্ল্যান থাকে, সেটা হয় ভিউসের জন্য। পার্সোনাল কোনো শত্রুতা তেমন থাকে না, এটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। শুধু পাবলিক বোকা হয়, খোলামেলা কথা। পাবলিক কমেন্টে ঝগড়া করে, পাবলিক অ্যাকচুয়ালি তোমরা যে ঝগড়া করো, কমেন্টে বেশি কথা বলো, ওটাই তো চাই আমাদের, খোলামেলা কথা, ওটাই তো চাই। এটা হচ্ছে পাবলিককে বোকা বানানো হয়। পাবলিক অনেক মাঝখানে উজ্জ্বল তোমাকে অনেক মেলাইন করার চেষ্টা করা হয়েছে, তো সেখান থেকে আবার ঘুরে ওই আমের আচার কিভাবে বানালে, আর বা এই দর্জি মামা যেটা বলছো তুমি, নতুন গান একদম, এইগুলো কিভাবে মাথায় এলো, বা নতুন কিছু দিতে হবে, মানে অন্যভাবে আসতে হবে উজ্জ্বলকে, এগুলো কিভাবে মাথায় এলো? যখনই আমাকে নিয়ে নেগেটিভ কথা ওঠে, তখন আমি চোখ বন্ধ করে জেদ নেই, এবার আগুন লাগাবো, এদেরকে জবাব দেবো। আমার জীবনে প্রতিটা ক্ষেত্রেই যখন আমি অপমান হয়েছি, তখন শুধু এই জিনিসটা আমি করেছি যে এরপরে বড় কামব্যাক করতে হবে।
আসলে যখন আঘাত পাবো না, যখন খারাপ সময় আসবে না, তখন ওই একই কথাই বলবো যে জেদ উঠবে না। তখন আমি যতবার আঘাত পাই না, তখন মনের মধ্যে যে আগুনটা জ্বলে, সেই আগুনটা নিয়ে আমি পরিশ্রমী হই। টার্গেট তুমি কেন হও? তোমার কাজকর্মের জন্য হও? আমার ট্র্যাকটা দিয়ে ভিডিও বানালে আমিও বুঝতে পারি না একটু বেশি ভিউজ আসে, এটাই। যতদিন ভিউজ আসবে ততদিন আমাকে নিয়ে বানাবে। যেদিন আমি ভিউজ দিতে পারবো না, আমার ট্যাগ ভিউজ দিতে পারবে না, সেদিন আর আমাকে নিয়ে বানাবে না। না, এই যে বানাই এগুলো তোমার মানে ব্যক্তিগত লাইফে, তোমার নিজের জীবনে, তোমার যে ব্যক্তিগত জীবন আছে সেখানে কোনো এফেক্ট হয়? আমি সবসময় বিশ্বাস করি যে মরে গেলেই সব শেষ। ওরা কে? আজকে রাত্রি 1টার সময় আমি অসুস্থ হবো, ওরা কি আসবে? আমার মা অসুস্থ হবে, আমি কোনো বিপদে পড়বো, তারা কি আসবে? তারা আমার দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে দেয়? তারা কে? হ্যাঁ, তো তাদেরকে নিয়ে ভাবার কোনো সময় নেই। আমি আর তাছাড়া আমি এতটাই ব্যস্ত থাকি, আমাকে নিয়ে যে আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখাই টাইম পাই না। আমার শিডিউল আছে, আমি আগামী 3 মাস পর্যন্ত আমি কি করব, আমার পুরো শিডিউল আছে। তো আমার ওই সময়টা হয় না। আর যখন তুমি ব্যস্ততার মধ্যে থাকবে না, তখন কোনো কিচ্ছু মাথায় আসবেই না তোমার। চল একটু আমরা জানতে চাই, আমাদের দর্শকরাও নতুন করে তোমাকে চেনে অবশ্যই, কিন্তু আমার চ্যানেলে আমি চাই মানে কিভাবে তোমার শুরু হলো জীবনটা, মানে কিভাবে এই ক্রিয়েটিভিটি কোনো কাজ করব বা ইউটিউবে কাজ করব, এরকম কিভাবে শুরু করলে একটু যদি ছোট করে বল। একদম ছোটো করেই বলছি। প্রথম অবস্থা আমি গ্রামের স্কুলের সবথেকে লম্পট এবং বাজে ছেলেটা ছিলাম, খচ্চর ছেলেটা ছিলাম। স্কুলে গিয়ে গ্রাম খেলতাম, আমাদের স্কুলে গিয়ে ফ্যান ভাঙতাম, আড্ডা মারতাম, যেটা 10-5টা ছেলে আমার বন্ধুরা করতো সেরকম করতাম। এইদিকে বাবাও সেরকম, ছেলের হালকা একটু পড়াশোনার দিকে ইন্টারেস্ট আছে, আমার আবার পড়াশোনার দিকে ইন্টারেস্ট ছিল। সো বাবা পুরো ঢেলে দিত, মানে টাকা পয়সা যা লাগে ছেলে নে, হ্যান্ডেল ভেড়া থাকে। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে ওই আমার জীবনে প্রথমে মা 6 বছর পুরো অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, কন্টিনিউ 3 মাস পোদ্দার শুভম হসপিটাল আমাদের কোচবিহারে ছিল। সো অর্থকরী কিছু ছিল, তো সেই বাবা পরবর্তীতে সেগুলো বিক্রি করে দিয়ে, জমি টমি কিছু বিক্রি করে দিয়ে মাকে ঠিক করে। বাবা অনেক জেদি, বাবা অনেক ভালোবাসে আমাদের। সো এভাবে ঠিক হওয়ার পরে আমি তো তখনও কিছু বুঝিনি। আমি মানে প্রায় 3-4 বছর ওই মার ওইরকম অসুস্থ, আমি আমার মতো করে এনজয় করে বেড়াচ্ছি। তারপরে আমি পড়াশোনা করতে আছি, হঠাৎ করে দাদা অসুস্থ হয়ে গেল। আর ততদিনে দাদার চিকিৎসা করতে করতে সংসারের পরিস্থিতি শেষ। তখন অভাবটা বুঝতে পারলাম। এদিকে বাবাকে আমি দেখতে পাচ্ছি যে বাবার কাছে যা চাচ্ছি এত অভাবের সংসার আমাকে দিচ্ছে। তো এইভাবে যখন একদম আর বাবার পা ঠিকে, মানে একদম মেরুদণ্ড দেওয়ালে আটকায় গেল, মানে লেগে গেল, তো বাবা যখন আর পারছে না, তখন আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমাকে কিছু করতে হবে। তারপরে আমি গিয়ে লেবারি শুরু করলাম, অনেক কিছু। হ্যাঁ, বাবা বিদেশ চলে যেত, বাড়িতে ঝড় তুফান যখন আসতো তখন থাকার জায়গা ছিল না। যখন মা অসুস্থ, দাদা অসুস্থ বা ঠাকুমা আছে, তাদের ঝড় তুফান আসলে থাকার জায়গা হয় না, তখন আমি রিয়েলাইজ করতে পারলাম যে জীবনে আমাকে কিছু করতে হবে। আমি ব্যাক টু ব্যাক অনেক রকম অপমান সহ্য করেছি। হ্যাঁ, আমাদের পাশেই বাড়ি বলা চলে। হ্যাঁ, মা শুধু 500 টাকার জন্য গিয়েছিল, হাত জোর করেছিল। হ্যাঁ, সেই টাকা দেয়নি। হ্যাঁ, পরবর্তীতে বিকেলবেলা গিয়ে দেখলাম ওনারা জমি বন্ধক নিল। জমি বন্ধক বোঝো তো, আমাদের গ্রামে হয়। তো এই জিনিসগুলো মাথায় হেড করে। হ্যাঁ, আমাকে ডিরেক্ট মুখের ওপর বলা হতো যে তোর অকাত কি, তুই তো ভিখারির ছেলে রে। হ্যাঁ, তুই আমার বাড়ির মেয়েকে ভালোবাসবি, ভিখারির বাচ্চা, তুই জীবনে কিছু করে দেখা। তো সেই জিনিসটা হিট করলো। হ্যাঁ, হেঁটে হেঁটে স্কুল যেতাম, সেই জিনিসটা হিট করলো। এদিকে অনেক রকম নেগেটিভ কথা, এই নেগেটিভিটিটা, এই কন্ট্রোভার্সিটা, এখান থেকে আমার জেদটা উঠলো যে এবার কিছু করে দেখাবো। তো আমার উৎপত্তিটাই সেখান থেকে। তারপরে গিয়ে লেবারি কাজ শুরু করলাম শিলিগুড়িতে। সুন্দরবন নামে একটা হোটেল আছে, হেরিটেজ হোটেলের, এখন নাম চেঞ্জ করেছে কিনা যায় না। সেখানে গিয়ে হোটেলের কাজ করলাম, বাসন মাজার কাজ। 3000 টাকা তখন ছিল স্যালারি। রাজারহাটে গিয়ে আমি 120 টাকার হাজিরা করেছি, ধান কাটা কাজ। তো এইভাবে ব্যাক টু ব্যাক করলাম, কিন্তু বুঝলাম যে এখানেও কিছু হবে না। তারপরে ইউটিউবের দেখা পেলাম, ইউটিউবে ব্যাক টু ব্যাক ভিডিও করলাম, 3-4 বছর কেটে গেলে কিচ্ছু হলো না। তো লকডাউনের 1 বছর আগে মোটামুটি একটা ইনকাম শুরু হয়েছিল। তারপরে গিয়ে লকডাউনে আমার লাইফ চেঞ্জ হয়ে যায়। অ্যাঞ্জেল পিয়া, বাবা, ঠাকুমা, আমার পাশে যারা ছিল, তো তাদেরকে নিয়ে যখন ভিডিও শুরু করলাম, তারা আমার লাইফটা চেঞ্জ করে দিল এক কথায়। তারপরে ব্যাক টু ব্যাক ভিউজের নেশায় ভুলভাল ভিডিও করলাম, হয় না, একটা অনুরাগ যে এতদিন এত অভাবে ছিলাম, টাকাটা আগে জোগাড় করে নিই, দুনিয়া কী বলে বলুক। সো ভিউজের জন্য যেটা করতে আমি সেটা করে দিই ভাই, কারণ টাকা ছাড়া কিচ্ছু নেই। সো টাকা, বিনা টাকায় আমি এতদিন
মানে মরণ বাচন পরিস্থিতি। সো দেন পরে আবার বুঝতে পারলাম যে যাই হোক, এখন একটু টাকা হয়ে গেলো, এখন আমাকে সম্মান কামাতে হবে। নাম আর সম্মান আলাদা জিনিস, নাম কামালাম, একটু সম্মান কামাতে হবে। তারপর সম্মান কামানোর জন্য শর্ট ফিল্ম থেকে শুরু করে ব্যাক টু ব্যাক অনেক কাজ। পড়াশোনাটা কত দূর হলো? হ্যাঁ, পড়াশোনাটা বলি, পড়াশোনাটা আমি ডিএড করেছি, ডিএলএড, হায়ার সেকেন্ডারি করেছি, গ্রাজুয়েশন করেছি, গ্রাজুয়েশন ডিস্টেন্সে করেছি। হ্যাঁ, আচ্ছা আমি ব্যাপারটা ক্লিয়ার শর্টকাটে করে দিচ্ছি। সো যখন বং মিডিয়া এবং ভিডিওগুলো বানা শুরু করলাম, মোটামুটি নাম কামানোর জন্য অনেক কিছু ভাবলাম। এবং একটা জিনিস আমি ভাবলাম যে যেই স্তরে যাও তোমার হেটার্স কমবে না। তো আমি যখন সফলতা পেলাম, তারপরেও দেখি আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে। তো যারা নেগেটিভ কথা বলছে তাদেরকে এখন আমি জবাব দিতে চাই। যেমন আমাকে নেগেটিভ কথা বলা হয়েছে, টলিউডে একজন বিখ্যাত ভিলেন বলেছে যে তুই আমার 7 জন্মেও আমার যোগ্য হতে পারবি না। আমার মাথা হিট করেছে। সেই জিনিসটা হিট করেছে, আমি ওনার যোগ্য হতে পারবো কিনা সেটা জানি না, তো সেই জিনিসটা আমার অল টাইম হিট করে, মরণের আগ পর্যন্ত হিট করবে। তো ওনার জন্য আমি জেদ নেই না, আমাকে ওনার থেকে সেই ব্যক্তি সুমিত গাঙ্গুলি, আচ্ছা উনি ডিরেক্ট বলে দিয়েছে যে উজ্জ্বল ও তো একটা ছাগল, বলতেই পারে ছাগল, ছাগলও আছি মানে খচ্চর আছি, যাই হোক। তো উনি আমাকে এইটা যে বলেছে যে ও আমার 7 জন্ম যোগ্যতা অর্জন করতে পারবে না, তো আমার সেটা হিট করে। তো আমি চাই এরকম আরও 10 জন আমাকে বলুক। ওই হিটটাই তো আমাকে বং মিডিয়া বানিয়েছে। আমি আরও অনেক কিছু ভাবি যে দেখো ভাইরাল হওয়া সহজ ভাই, কিন্তু ভাইরালকে টিকে রাখতে গেলে একটা টেকনিক লাগবে, তখন পরিশ্রম আর যেতে হবে না। ওই টেকনিকটা আমি রাখি এবং আমি বারবার ছক্কা মারা যায়, কিন্তু ওই ধরে খেলাটা খেলে ম্যাচ জেতানোটা ওইটাই হচ্ছে চ্যালেঞ্জ থাকে, তাই না? অনেকেই ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় থাকে। আজকে আমি বলি ভবিষ্যৎকে কীভাবে দেখলে, ভবিষ্যতে কারো দম নেই বং মিডিয়া উজ্জ্বলকে নিচে নামানোর। আমি যেভাবেই হোক টিকে থাকবো, সে ইউটিউব চলে যাবে, অন্য কিছু করবো। ইটস মাই সেলফ প্রমিস যেটাতে আমি প্রমিস করি গার্লফ্রেন্ডকে না, বাবাকে না, বন্ধুকে না, নিজেকে, উজ্জ্বল তো সারা জীবন টিকে থাকতে হবে। এরপরে আরও 10টা লেভেল উপরে যেতে হবে। ভবিষ্যৎটাকে এভাবে দেখতে হবে। ভবিষ্যতে ভয় পেলে আপনি কী আছে ভাই, হাত পা সবই আছে। শরীর টিকতে গেলে চেষ্টা করলে সবই সম্ভব। ইউটিউব কেন, ইউটিউবের থেকে 10 গুণ কিছু করা যাবে। উজ্জ্বল, আর একটা বিষয় একদম, আমরা তো পলিটিক্যাল চ্যানেল যেহেতু বঙ্গ টিভি, বলছি রাজবংশী সমাজ থেকে তুমি বিলং করো। তো এই রাজবংশী সমাজের নতুন সরকার একদম 3 মাস জাস্ট আমি তোমার সঙ্গে কথা বলছি কমপ্লিট হলো। কি চাও? কি চাও সরকারের থেকে? 50 কোটি টাকা তো অলরেডি দিয়েছে। রাজবংশীদেরকে নিয়ে স্পেশালি মিটিং করেছে, আমি সেই মিটিংয়ে ছিলাম। অনেক বয়স্ক এবং অনেক বড় নেতা মন্ত্রী ছিল। আমরা পলিটিক্যাল মিটিং করি না এবং আমি পলিটিক্যালি কোনো ইন্টারেস্ট নই। পলিটিক্যাল লিডারের সাথে সম্পর্ক মানে তাদের সাথে পলিটিক্যালি যুক্ত এরকম ব্যাপার নয়। সো রাজবংশীদেরকে অনেক কিছু ভেবেছে, আমাদের ভাষা, কালচার, কৃষ্টি যা কিছু আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি তো আছেই। তো এই যে এই কয়েকটা মাসের মধ্যে যে এই রাজবংশীদেরকে নিয়ে স্পেশালি ভেবেছে, ও ভাই সাহেব মত তো সেই ভালো লাগে দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার হওয়ার পরেই একই মঞ্চে জায়গা হয়েছে, 2টা মঞ্চ থেকে জায়গা, 2টা মঞ্চ থেকে আমাকে ডেকেছে, 2 জায়গার থেকে একটা মঞ্চে গিয়েছি। আর একদিন মা বাবাকে নিয়ে আমি বাইরে ছিলাম জন্য যেতে পারিনি, ভালো লেগেছে। কিন্তু পলিটিক্যালি যদি কোনো মঞ্চে ডাকে আমি সেই মঞ্চে আর কি সাধারণত যাব না, কখন আমি জীবনে যাইনি। এই জেএনজি একটা আন্দোলন করছে এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া, তুমি দেখছো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা সেই আন্দোলনকে সাপোর্ট করছে, যারা চুপ করে থাকছে তাদের বিরুদ্ধে একটা কথা হচ্ছে। মানে এই বিষয়টাকেও কিভাবে দেখো, যেটা এখন তুঙ্গে জেএনজি ব্যাপারটা কী গো, আমি মানে দুর্ভাগ্য যে যাই না। এই যে দিল্লিতে যন্তর মন্তরের আন্দোলন, ও আচ্ছা, যন্তর মন্তর, রিলস বানালো, ওখানে গিয়ে ভাইরাল হলো সবাই। ওখানে কেউ তো হুজুগে যাচ্ছে খোলামেলা। যদি লিক হয়ে থাকে অবশ্যই সেটা আন্দোলন করা দরকার। এটা আমার কি তোমার কি, এটা সরকারেরও ইনভেস্টিগেট করা দরকার ভালো করে। সেখানে গিয়ে রিলস হচ্ছে, সেখানে কেউ আছে হেটার্স, হয়তো কেউ হেটার্স আছে, তারা হেটার্সরা যাচ্ছে। কিন্তু যদি উপযুক্ত ওয়েতে সুন্দরভাবে যদি একটা আন্দোলন করা যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে, সেটাকে আমি 100% সমর্থন করি। নেট পরীক্ষার লিকের বিষয়ে আন্দোলন আমি সমর্থন করি অবশ্যই, কিন্তু ওইখানে গিয়ে খিল্লি, মজা, কন্টেন্ট এগুলো তো ঠিক না। সাংবাদিকদেরকে মারধর, এখানে ভুল আছে, প্রশাসনেরও ভুল আছে, পাবলিকদেরও ভুল আছে, 100%। এক হাতে কখনো তালি বাজে না। আপনারা শুনে থাকবেন নিশ্চয়ই আমিরাজের গানটা, তারপর উজ্জ্বলের কামব্যাক। দর্জি মামা দিয়ে কতটা কি হবে মনে হচ্ছে? এই ইন্টারভিউয়ে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যাবে নাকি? যে চ্যানেলে আমার জন্মেরও আগে এই সারেগামা কোম্পানি তৈরি হয়েছে, সেই চ্যানেল থেকে আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমি
অনেক জায়গা থেকে অফার পাই, তোমাদের আশীর্বাদে উপরওয়ালার কী পায়, আমি অ্যাকসেপ্ট করি না, কারণ অফার এবং টাকাটা ম্যাটার করে না আমার কাছে। আমি ওই কাজটা দিয়ে যাতে সারা জীবন নাম কামাতে পারি, ওই কাজটা দিয়ে যাতে 10 টাকা ধরতে পারি। ওকে, সো এই কাজটা আমার কাছে চ্যালেঞ্জ। এই পুজোতে অনেক বড় বড় কাজ আসতেছে, দেবদার কাজ আসতেছে, দেখবা কিন্তু দেবদার আসতেছে, সাউথের আসবে, বলিউডের আসবে। তার মাঝখানে আমার টার্গেট যে আমার গানটাই যাতে 1 নম্বরে থাকে, টার্গেট তো রাখতে হবে। দেবদার দেশও আসছে, তার সঙ্গেও তুমি বলছো চ্যালেঞ্জ করছো। আর এটা তো চ্যালেঞ্জ তো রাখতেই হবে, চ্যালেঞ্জ তো সবার সাথেই রাখতে মানে হবে। তাও দর্জি মামা এক হবে বলছো? আমি যত গান আসবে সবার মাঝখানে আমি যাতে 1 নম্বরে থাকি, এটা তো রাখতেই হবে, না হলে তো টার্গেট না রাখলে তো কিচ্ছু হবে না। 100% লজ্জার কিছু নেই। দেবদার আমি ফ্যান, দেবদার জন্য আজকে কলকাতায় পরিচিতি। সো যদি আমি দেবদাকে টার্গেট রাখি, আমার জন্য উপকার না? দেবদার লেভেল অনেক উপরে, সো দেবদাকে টার্গেট রাখা তো আমার জন্য অনেক উপকার। ঠিক। উজ্জ্বল, আপনারা প্রত্যেকেই সারেগামাতে দেখতে পাবেন, ওর ওর গান আসছে, ও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। কি বলবো সবশেষ বঙ্গ টিভির দর্শকদের উদ্দেশ্যে? এবার দর্জি মামাতে তোমরা বাংলায় বলিউড দেখবে। এই গানটা আমি চ্যালেঞ্জে বলতে পারছি, ক্লিপটা সেভ রাখো। এই যে গানটা, এই টাইপ গান ওয়ার্ল্ডে কোনো দিন আসেনি। এই টাইপ গান একদম ডিফাইন্ড, মানে অবাস্তব, যেগুলো নিয়ে কেউ কোনো দিন ভাবিনি যে লিরিক্স হবে, সেরকম লিরিক্স লেখা হয়েছে। সুর, মজা, কম্পোজ এবং শুটিংয়ের তো ভাই বড় একটা বাজেট এবার হচ্ছে। সারেগামা প্রায় 20 লক্ষর উপরে হয়তো ইনভেস্ট দিতে পারে, সেটা ফিক্স এখনও করা হয়নি। সো বুঝতে পারছো এটা কত বড় ধামাকা আসতেছে। দেখি, আমার জন্য বড় টার্গেট, আর আমি দৃঢ় বিশ্বাসী এই গানটা পুজোয় 1 নম্বরে চলবে। এই গানটা বিশাল হিট যাবে, আমের আচারের পাপ হবে। উজ্জ্বল, সবশেষ এই রাজবংশী সমাজের জন্য তুমি কিছু চাও, মানে আরো তোমাদের উন্নতি হোক, বা কি বলতে চাইবে যে বর্তমান সরকার আছে তাকে, তার উদ্দেশ্যে কি বলতে চাইবে? অবশ্যই। আর রিসেন্ট 10-15 দিন আগে জেলার অনেক নেতা, বাইরের থেকেও অনেক সম্মানীয় লোক রাজবংশী সমাজকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে, মিটিং করেছে, আমাকে ওখানে ডেকেছে, আমি বসেছি। অনেক বড় বড় অভিজ্ঞ নেতা মন্ত্রী। প্রথমে বলবো, নেতা মন্ত্রীর সাথে সম্পর্ক মানে যে ভোট দাও এরকম ব্যাপার নয় কিন্তু ভাই। তো আমাদের এই সমাজকে নিয়ে ভাবা শুরু করেছে নতুন সরকার, এটা তো খুবই ভালো লেগেছে। কি চাও এই তোমাদের সমাজের আরো কি উন্নতির কথা বলতে চাও, বা কি করলে তোমাদের সমাজের আরো উন্নতি হবে, সবাই আরো সামনে এসে কাজ করবে, বা এই সমাজটা সার্বিক সংস্কৃতির দিকে বিকাশ হবে? প্রথমে আমি একটা হাইলাইট পয়েন্ট বলবো, যেটা এর আগে সরকারও কিন্তু কথা দিয়েছে, কথা দিয়ে কিন্তু অনেক কথা রাখেনি। এই সরকারের কথা দিয়েছে, বিশ্বাস আমরা রাখবে। আমরা চাই অন্য ভাষার মতো আমরা স্বীকৃতি পাই, আমাদের ভাষাতে স্বীকৃতি পাই। গুগলে দেখেছি, জর্জ আব্রাহাম, বিখ্যাত ভাষা গবেষক, উনি রাজবংশী ভাষাটাকে চিহ্নিত করেছে। ভাষা গবেষক সুজন বর্মন, আই থিঙ্ক, উনি প্রমাণ করেছে আমাদের ভাষায় ব্যাকরণ আছে, শব্দ ভাণ্ডার আছে, যেখানে যার দ্বারা বাক্য গঠনের সমস্ত রকম ভূমিকা আছে। তাহলে আমাদের রাজবংশী ভাষা কেন স্বীকৃতি পাবে না? আমাদের রাজবংশী ভাষায় আমাদের ওখানে গেলে, আমাদের রাজবংশী ভাষায় মাটির টান আছে, আমাদের রাজবংশী ভাষায় গান তৈরি হয়, আমাদের রাজবংশী ভাষায় আমরা সিনেমা বানাতে পারি, আমরা কথোপকথন করতে পারি, সব কিছু করতে পারি অন্য ভাষার মতো। তাহলে আমাদের রাজবংশী ভাষা কেন স্বীকৃতি পাবে না? খুব তাড়াতাড়ি স্বীকৃতি পাক। এটা হচ্ছে, আর 50 কোটি টাকার যে বাজেটটা হয়েছে সেটা 500 কোটিতে যাক, 5000 কোটিতে যাক, একটু দরকার আমাদের রাজবংশী সমাজকে নিয়ে কিছু হোক। রাজবংশীদের মধ্যে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে, অনেক স্বাধীনতা সংগ্রামে অবদান আছে। এই কলকাতা শহরে রাজবংশীদের অনেক অবদান আছে, কোচবিহারে আছে, বাংলায় আছে, দেশে আছে। তো সেগুলো ইতিহাসের পাতায় সুন্দরভাবে প্রেজেন্ট হোক। আমরা ছোটোবেলার থেকে পড়ে এসেছি আমাদের মাতৃভাষা বাংলা, সম্পূর্ণ ভুল। আমাদের মাতৃভাষা রাজবংশী ভাষা। প্রথম মোর মাও রাজবংশীতে কথা কছে, এলাঙও কয়। রাজবংশীতে কথা করা গেলে আটকি যায় আমার মার। তো আমাদেরকে সেই ভুল শিক্ষা যাতে দেওয়া না হয়, বইয়ের মধ্যে ভুল লাগা। তুমি স্বীকৃতি চাও রাজবংশী ভাষা, এটাই বর্তমান সরকারের কাছে চাও? এখন আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো বলতে পারে যে তুই যদি রাজবংশীর প্রতি অতই টান থাকাস তাহলে বাংলা ভাষায় কেন কথা বলিস? একটা রাজবংশীর লোক যদি বাংলা, হিন্দি, নেপালি সব ভাষা জানে, ক্ষতি কোথায় ভাই? কর্মসূত্রে আমাদের বাংলা ভাষা আমরা যদি জানি, ক্ষতি কই? আমরা বাংলা ভাষার লোকের কাছে যদি আমাদের রাজবংশী ভাষাটা পৌঁছে দিই, আমাদের লাভ না? শুধু রাজবংশী ভাষা রাজবংশীদের মধ্যে সীমাবদ্ধ আমি রাখতে চাই না। আমি যেখানেই যাই বাংলা ভাষা, হিন্দি ভাষার মধ্যে রাজবংশী ভাষা ঢোকার চেষ্টা করি, এটা সবাই করবে, এটা বলবো। রিসেন্ট নেতাজিকে নিয়ে মন্তব্য করেছে যিনি,
হ্যাঁ, অনন্ত মহারাজ অনন্ত তোমাদেরই একদম সমাজ থেকে উনি বিলং করে। উনি একটা মন্তব্য করেছে, সেটা কতটা সত্যতা মিথ্যা আমি জানি না। আমি শুধু সত্য এটাই জানি, আমরা যেটা বইয়ে পড়েছি, আমরা যেটা শুনেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমাদের লিডার নেতাজি সুভাষচন্দ্র বসু। সো ওনার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। উনি যে অবদান আমাদেরকে দিয়ে গিয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে, ওটাই বিশ্বাসী, কারণ আমরা বইয়ে পড়েছি। আর এখন যদি ওনাকে নিয়ে খারাপ কেউ কথা বলে, ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটার জন্য ইনভেস্টিগেশন হোক, ওনার কাছে এভিডেন্স না থাকলে সেটা আর লিগ্যাল অ্যাকশন কী হয় সেটা ল অ্যান্ড অর্ডারে হয়ে যাক। কিন্তু ওনার জন্য, উনি রাজবংশী সমাজে বিলং করার জন্য, ওনার জন্য পুরো রাজবংশী সমাজটা খারাপ এটা কিন্তু নয়। রাজবংশী সমাজ ওনার উপর শুধু ডিপেন্ড করে থাকে না। ওনাকে যতগুলো লোক চেনে, দেখবে বংমিডিয়া উজ্জ্বল, আরও অনেক ইউটিউবার আছে, আরও অনেক বিখ্যাত ব্যক্তি আছে, তাদেরকেও চেনে। তারা রাজবংশী সমাজ থেকে বিলং করে, তারা দুটো কথা বললো মানে তারাই রাজবংশী সমাজের মাথা, এমনটা না। কিন্তু রাজবংশী সমাজের প্রত্যেকটা রাজবংশী মানুষ রাজবংশী সমাজের মাথা। তারা প্রতিনিয়ত রাজবংশী সমাজের জন্য কিছু না। তারাও নেতাজির অপমানকে মেনে নিচ্ছে না, তাই তো? একদমই না। নেতাজি বর্ণনা কী করে মেনে, এভিডেন্স দেখাক না। এভিডেন্স দেখিয়ে যদি উনি বলে, প্রপার ওয়েতে এভিডেন্স দেখিয়ে যদি উনি বলে যে এটা ক্ষমাও চেয়েছেন এভাবে পড়ে পড়ে। হ্যাঁ। যাই হোক, আমি আরও জিনিস দুটো দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় রাজবংশী মা বোনদেরকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। আসলে রাজবংশী সমাজের একজন লোক ভুল করলো মানে পুরো রাজবংশী সমাজ কী করে খারাপ হয় দাদা? আপনার সমাজে যদি কেউ একজন রেপ করে, তাহলে সবাই রেপিস্ট? কোনো লজিক নাকি? একটু সোশ্যাল মিডিয়া আছে মানে একটা জাতিকে ট্রোলের পাত্র করে দেবেন, ট্রোলের কন্টেন্ট বানিয়ে একটা জাতিকে অপমান করবেন, প্লিজ এগুলো করবেন না। আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে, নিপীড়িত, লাঞ্ছিত। আমরা চাই আমাদের সমাজটা ভালো জায়গায় যাক। আমাদেরকে বলা হয়, আমাদের ভাষা নিয়ে যদি আমরা কথা বলি, মুই খাচং গেচং, কয় শুদ্ধ ভাষায় কথা বল। এখানে অশুদ্ধ ভাষার কী হলো? তো আমরা অনেকভাবে নিপীড়িত, লাঞ্ছিত। আমরা চাই, আমরা আস্থা রেখি সরকারের কাছে, সবার কাছে, আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের জাতিটা যাতে ভালো জায়গায় যায়, আমাদের সবার উন্নত হবে, আমাদের পরবর্তী প্রজন্ম, হ্যাঁ, সেই প্রজন্মেরও অনেক উপকার হবে। আমরা যাতে এরকম না শুনি যে এই গাইয়া, এই রাজবংশী মুইতি কথা কয়, অভদ্র কথা কয়, আমাদের এরকম অপমান হতে হয়। আমরা অনেক জায়গায় ঠাঁই পাই না। এগুলো আমাদের কেন হয় আমাদের সাথে? আমরা যদি দেখি, আমি আর্টিস্ট এক সাইডটা শুধু বলি, লাস্ট 5 বছরে সবথেকে বেশি হিট গিয়েছে রাজবংশী গান আমাদের রাজ্যের থেকে। লাস্ট 5 বছরে রাজবংশী কন্টেন্ট ক্রিয়েটররা সবথেকে বেশি ভিউজ কামাচ্ছে। একবার সোশ্যাল মিডিয়া চেক করে দেখো। রাজবংশী বংমিডিয়া উজ্জ্বল, সে 15 মিলিয়নের অধিকারী, 15 মিলিয়ন লোক তাকে ভালোবাসে। সো এটা রাজবংশীদের মধ্যে এরকম বহু লোক আছে যারা পুরো পুরুষ ধরে। রাজবংশীদের মধ্যে ডক্টর আছে, রাজবংশীদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, পাইলটও আছে। সো রাজবংশীরাও ট্যালেন্টেড, রাজবংশীরাও অনেক এগিয়ে আছে, শুধু তাদেরকে জায়গা দেওয়া হয় না। রাজবংশীদেরকে বড় বড় রিয়েলিটি শোতে একটু কম ডাকা হয়েছে, তাদেরকে ডাকুক। যেমন আমাকে ডাকা হয়, আমি সর্বদা রাজবংশী ভাষাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, বাংলায় কর্মসূত্রে বলতেই পারি, হ্যাঁ, আমি চাই বাংলা ভাষাটার মধ্যে রাজবংশী ভাষাটা আসুক, এটা বাংলা ভাষার লোকগুলোও জানুক। হ্যাঁ, সো আমি কোথাও ভগবানের কৃপা, তোমাদের কৃপা জায়গা পাচ্ছি আমি বিভিন্ন জায়গায়। সো আমি রাজবংশী ভাষাটা ভুলি না। সেই দেবদা থেকে শুরু করে জিদ্দার মঞ্চ রাজবংশী ভাষা বলেছি, এবং আগামীতে যত বড় জায়গায় যাবো আমার ভাষাকে আমি প্রেজেন্ট করবো। আমি মনে করি একটা জাতির মেরুদণ্ড হচ্ছে ভাষা। ঠিক, একদম। রাজবংশী মানেই যে একদম অনন্ত মহারাজকে নিয়ে যেভাবে দেখতে পাচ্ছি, নেতাজিকে নিয়ে উনি মন্তব্য করেছেন, ঘৃণার ঝড় বয়ে গেছে, তার সমাজটা না টার্গেট হয়ে যায়। উজ্জ্বল সেটাই বলতে চাইছে যে রাজবংশী সমাজটাকে পুরোটাই, সেই সমাজে আরও মানুষ বাস করে, তাদের মনোভাব আলাদা, সেটাই উজ্জ্বল ব্যক্ত করলো আপনাদের কাছে। অবশ্যই 1 সেপ্টেম্বর উজ্জ্বলের এই দর্জি মামা দেখবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইন্টারভিউটা আপনারা জানেন এন্টারটেনমেন্ট বঙ্গ টিভি করে না, উজ্জ্বলের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রেজেন্ট। আমার খুব উপকার হলো, আমাদের জাতির খুব উপকার হলো, আমি একটা বার্তা দিতে পারলাম। রাজবংশীতে একজন ভুল করলো, বাজে কথা বললো মানে পুরো রাজবংশী সমাজটা খারাপ, এটা একদমই ঠিক না। আমি আবদার রাখলাম রাজবংশী সমাজের জন্য, এটা আমার জন্য উপকার হলো। তোমার অডিয়েন্স খুব স্ট্যান্ডার্ড অডিয়েন্স, অনেক অভিজ্ঞ লোক দেখে। সো এই, হ্যাঁ, মুখ্যমন্ত্রীও দেখে। সো এই ইন্টারভিউটা আমি চাই ওনার কাছে বা ওনাদের কাছে পৌঁছাক। রাজবংশী সমাজকে নিয়ে অলরেডি ভাবা শুরু করেছে, শুধু আমি না, অনেকে লড়াই করছে। সো আমিও তার মধ্যে একটা অংশ হয়ে থাকলাম। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ বঙ্গ টিভি।